শুধু কি বলেনি, স্যালারিটা লিখে রাখবে। সুপ্রিম কোর্টের যারা চিফ জাস্টিস হবে বা যারা বিচারক হবে তাদের যে স্যালারিটা হবে, ঠিক আছে, প্রধান বিচারপতির যে স্যালারি হবে, সিজেআই যদি হয়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়, তার স্যালারি হবে 2.8 লাখ। 2.8 লাখ টাকা, মানে 2,80,000 পার মান্থ, ঠিক আছে। আর যদি আদার জাজ হয়, সুপ্রিম কোর্টের আদার জাজ হয়, তাহলে তাদের সেক্ষেত্রে স্যালারি হবে 2.5 লাখ পার মান্থ, ঠিক আছে। আচ্ছা, টার্ম বলেছিলাম তো। আচ্ছা, জাজ হতে গেলে কি যোগ্যতা লাগবে এগুলো পড়িয়েছিল না পড়াইনি? জাজ হতে গেলে কত বয়স, কত যোগ্যতা লেখা নেই না কারো স্যার। কিছু? না না না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা বাকি আছে, ঠিক আছে, তাহলে এটা বাকি আছে। হুম, আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, কিছু পয়েন্ট আমি বলছি, সেগুলো একটু লিখে রাখো। যে সুপ্রিম কোর্টের কেউ যদি বিচারক বা জাজ হতে চায়, প্রথমত তার যোগ্যতা, সে তার কি যোগ্যতা থাকলে সে সুপ্রিম কোর্টের বিচারক হতে পারে। প্রথমত অবশ্যই তাকে কি হতে হবে, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে। প্রত্যেক ভারতীয় নাগরিকরা ছাড়া যে কোনো সুপ্রিম কোর্টের জাজ বা অন্য কিছু হতে পারবে না, তাহলে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। ভারতের নাগরিক হলে তাহলে তো বলবে, তুমি বলবে, আমিও বলবো, সবাই গিয়ে হয়ে যাব, ঠিক আছে। আর সাথে সাথে কি হবে, তোমাকে যে কোনো হাইকোর্টে, সেটা তুমি একটা হাইকোর্ট অথবা একাধিক হাইকোর্টের, তোমাকে কি থাকতে হবে, জাজ থাকতে হবে। আগে যদি তুমি কোনো হাইকোর্টের জাজ থাকো, এবং সেটা যেন মিনিমাম 5 বছর পর্যন্ত তুমি জাজ থাকো, সেটা তুমি একটা হাইকোর্টের হতে পারো বা একাধিক হাইকোর্টের হতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে তুমি সুপ্রিম কোর্টের বিচার, তার মানে 5 বছর বিচারক হলেই যে তুমি করতে পারবে সেরকম না, তুমি যোগ্যতা অর্জন করতে, এই যে বললো যে গ্রাজুয়েশন করলে, গ্রাজুয়েশন যোগ্যতা ডব্লিউবিসিএস হওয়া যায়, তার মানে কি গ্রাজুয়েশন করলেই তুমি ডব্লিউবিসিএস অফিসার হয়ে যাবে? সেটা নয়। তুমি যদি এই মিনিমাম 5 ইয়ার্স হাইকোর্টে, কোনো হাইকোর্টের জাজ হিসেবে কাজ করো, তুমি যোগ্য হলে, এর পরের ব্যাপার আলাদা। নির্বাচন হলে বা তুমি যদি মনে হয় তাহলে হতে পারে। বা তুমি যদি হাইকোর্টের জাজ না হও, তাহলে কি হতে পারবে না? হ্যাঁ, তুমি যদি অ্যাডভোকেট থাকো, মানে উকিল থাকো, এবং উকিল হিসাবে তুমি যদি 10 বছর বা 10 ইয়ার তুমি যদি কাজকর্ম করে থাকো, সে উকিল হিসেবে, মানে আমাদের উকিল হিসাবে তুমি যদি 10 বছরের কোনো কাজকর্ম করে থাকো, অভিজ্ঞতা থাকে, তাহলেও তুমি কিন্তু সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে পারো। তাহলে এতটা প্রত্যেকের ক্লিয়ার, কোনো অসুবিধা নেই? Okay? না স্যার। এবার সুপ্রিম কোর্টের যে জাজ হয় তাকে কে অ্যাপয়েন্টমেন্ট করে, মানে কে নিয়োগ করতে পারে? সুপ্রিম কোর্টের যে জাজ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলো, বা আমাদের হচ্ছে, এদেরকে নিয়োগ কে করে থাকে? অবশ্যই আমাদের নিয়োগের প্রায় রয়েছে একজনের হাতে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি আগেও বলেছিলাম, ভারতের রাষ্ট্রপতি তাদেরকে অ্যাপয়েন্ট করে থাকে, কিন্তু নিজের ইচ্ছে মতো অ্যাপয়েন্ট করতে পারে না, বাই কলিজিয়াম পদ্ধতি। এটা আমি আগের দিন কলিজিয়ামটা বুঝিয়েছিলাম, আশা করি মনে আছে। কলিজিয়াম পদ্ধতির মাধ্যমে সুপ্রিম কোর্ট কি করতে পারে, অ্যাপয়েন্ট করতে পারে জাজদেরকে। ওকে, স্যালারিটা বলে দিলাম, 2.80 লাখ চিফ জাস্টিসের ক্ষেত্রে, আর 2.50 লাখ তোমার হচ্ছে অন্যান্য জাজের ক্ষেত্রে। আচ্ছা, এবার কে শপথ বাক্য পাঠ করায় জাজদেরকে? কে শপথ বাক্য পাঠ করায়? ওথ, যেটাকে আমাদের কোশ্চেন আছে, ওথ। ওথ কে পাঠ করায়? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, অর প্রেসিডেন্ট না থাকলেও এনি পার্সন অ্যাপয়েন্টেড বাই হিম। যদি প্রেসিডেন্ট না আসতে পারে, প্রেসিডেন্ট কাউকে অ্যাপয়েন্ট করতে পারে যে তুমি গিয়ে আমার হয়ে ওথটা দিয়ে আসো, ঠিক আছে। এটা করা যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই। প্রেসিডেন্ট অথবা এনি পার্সন অ্যাপয়েন্টেড বাই হিম, সেই পারপাস, সেটা যে কেউ হতে পারে। এবার কতদিনে সুপ্রিম কোর্টের বিচারক হলে তোমার কার্যকাল, বা যেটাকে আমরা বলি টেনিওর, সেটা তোমার কতদিন হবে?
কতদিন তুমি সুপ্রিম কোর্টের জাজ হিসেবে থাকতে পারবে। এর জন্য কিন্তু মাথায় রাখবে, সুপ্রিম কোর্টের জাজ হওয়ার ক্ষেত্রে কোনো ফিক্সড টেনিওর নেই, ফিক্সড টেনিওর নেই, নো ফিক্সড টেনিওর। মানে তুমি যতদিন খুশি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকতে পারো বা যতদিন খুশি জাজ থাকতে পারো, মানে কোনো লোয়ার লিমিট নেই। কিন্তু বাবা এর একটা আপার লিমিট আছে। যেমন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে গেলে তার লোয়ার লিমিট আছে। তুমি প্রেসিডেন্ট হতে গেলে 35 বছরের কম হলে তুমি প্রেসিডেন্ট হতে পারবে না। প্রাইম মিনিস্টার হতে গেলে 25 বছরের কম হলে হতে পারবে না। কিন্তু আপার কোনো লিমিট নেই। আবার তুমি যদি 125 বছর বাঁচো তাহলে তুমি প্রেসিডেন্ট হতে পারবে বা প্রাইম মিনিস্টার হতে পারবে। কিন্তু জাজদের ক্ষেত্রে একটা আপার এজ থাকে। সেই এজটা কত? জাজদের ক্ষেত্রে, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আপার এজ হচ্ছে 65 বছর, 65 ইয়ার, 65 বছর পর্যন্ত তুমি কাজ করতে পারো। ঠিক আছে, তবে জেনারেলি একটা টেনিওর আমরা ধরে রাখি, সেটা হচ্ছে 5 ইয়ার। মানে কি 5 বছর পরে পরে আমরা পরিবর্তন করি, কিন্তু কোনো ফিক্সড ব্যাপার না। কাউকে আমি 10 বছরের জন্য রাখতে পারি, কাউকে আমি 5 মাসের জন্য রাখতে পারি। তো 5 বছর এটা কিন্তু কোনো টেনিওর নয়। কিন্তু জেনারেলি আমরা অন্যান্য জায়গায় যেহেতু 5 বছরটাকে একটা মানে করে চলি, মেনে চলি, সেই কারণে এটাকে আমরা জেনারেলি 5 ইয়ার বলতে পারি, কিন্তু কোনো ফিক্সড টেনিওর আমাদের নেই। বোঝাতে পারলাম কি পারলাম না? বোঝাতে পারছি না পারিনি বলো? হ্যাঁ স্যার। ওকে, এবার সুপ্রিম কোর্টের যেসব জাজ আছে তাদেরকে কে রিমুভ করতে পারে, পদত্যাগ। আমি আগের দিন বলেছিলাম রিমুভ, আচ্ছা এটা মনে হয় আমি আগের দিন বলে দিয়েছিলাম। দুটো গ্রাউন্ডের ক্ষেত্রে, মিসবিহেভিয়ার, ইনক্যাপাসিটি, বুঝিয়ে হ্যাঁ স্যার, দিয়েছিলাম তো? এটা বলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি যদি মিসবিহেভিয়ার করো, মানে খারাপ আচরণ করো, বা তুমি যদি ইনক্যাপাসিটি হও, ঠিক আছে, মানে তুমি তোমার কাজকর্ম করতে পারছো না, এই দুটো গ্রাউন্ডে আমাদের তাদেরকে ইমপিচমেন্ট করা যেতে পারে। এটা আমি আগের দিন বলে দিয়েছিলাম। ওকে, আচ্ছা, এবার আমাদের তিনটে জিনিস খুব ভালো মাথার মধ্যে রাখতে হবে, যেন তিনটে জিনিসের মধ্যে না গুলিয়ে যায়। প্রচুর ইজি জিনিস কিন্তু আমাদের প্রচুর গুলিয়ে যায়। কি কি? একটা হচ্ছে অ্যাক্টিং জাজ, ঠিক আছে, একটা হচ্ছে অ্যাড হক জাজ, আর একটা হচ্ছে আমাদের রিটায়ার্ড জাজ। এবার তিনটে জিনিসের মধ্যে কি পার্থক্য? বল, রিটায়ার্ড জাজ মানে তো বুঝতে পারছি যে জাজ রিটায়ার্ড করে গেছে সে রিটায়ার্ড জাজ। কিন্তু অ্যাক্টিং জাজ আর অ্যাড হক জাজের মধ্যে কি? দেখো, অ্যাক্টিং জাজ হয় যখন কোনো জায়গার, কোনো একটা কোর্টের মধ্যে, কোনো একটা জায়গার মধ্যে দেখা যায় যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নেই। ঠিক আছে, চিফ জাস্টিস যে পোস্ট সেই সময় ভ্যাকেন্ট আছে, কেউ চিফ জাস্টিস নেই। ভালো করে বোঝো, যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পোস্টটা টেম্পোরারিলি অ্যাবসেন্ট, মানে কোন একটা কারণের জন্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোনো শারীরিক অসুস্থতা বা কোনো কিছুর জন্য সে অ্যাবসেন্ট আছে, বা কোনো কারণের জন্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার কাজ করতে পারছেন না, আনএবল টু পারফর্ম হিজ ডিউটি, হতেই পারে, আছে সেই জায়গায় সেই সেই সময় কাজটা করতে পারছে না। এই সিচুয়েশনের সময় ভালো করে বোঝো, অ্যাক্টিং জাজ হয় কার জায়গায়? যে কোনো লোকের ক্ষেত্রে নয়, কিন্তু অ্যাক্টিং জাজ সবসময় হয় চিফ জাস্টিসের পরিবর্তে। তখন কি করবে যদি এই রকম কোনো সিচুয়েশন হয়? সেই সময় কি হয়, প্রেসিডেন্ট, ভারতের যে প্রেসিডেন্ট থাকে, প্রেসিডেন্ট কোনো একজন জাজকে, কোনো একজন বিচারককে চিফ জাস্টিসের পাওয়ার প্রদান করে থাকে, যে তুমি এই টেম্পোরারি সময়ের জন্য চিফ জাস্টিস হয়ে কাজ করে থাকো। বুঝতে পারলে? সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের অ্যাক্টিং জাজ। বলো, বোঝাতে পারলাম না পারলাম না? অর্থাৎ অ্যাক্টিং জাজ পোস্টটা সম্পূর্ণ কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে সম্পর্কিত। বলো, ক্লিয়ার হলো? বুঝতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ স্যার। Okay? তো উনি শুধুমাত্র অনুপস্থিত থাকলে তবেই হবে। ওই তো, শুধুমাত্র অনুপস্থিত তো নয় বাবা, আমি গ্রাউন্ড গুলো বললাম। মানে যদি অনুপস্থিত থাকে, কোনো কারণে কোনো কারণে তিনি অনুপস্থিত, ভ্যাকেন্ট মানে অনুপস্থিত, টেম্পোরারিলি অ্যাবসেন্ট,
সেই সময়ের জন্য সে প্রেজেন্ট নেই। ভ্যাকেন্ট মানে কেউ নেই, সে সময় কোনো চিফ জাস্টিস নেই, কেউ, সে হয়তো আগের অবসর নিয়ে নিচ্ছে, নতুন চিফ জাস্টিস হয়নি। টেম্পোরারি অ্যাবসেন্ট মানে সে সেই দিন নেই, আর সে সেই জায়গায় আছে কিন্তু তার কোনো একটা কারণের জন্য সে তার কাজটা করতে পারছে না। সেই সিচুয়েশনের সময় প্রেসিডেন্ট একজন অ্যাডহক জাজ অ্যাপয়েন্ট করতে পারে। এবার ক্লিয়ার হলো? ওটা কি হ্যাঁ স্যার। কলিজিয়ামের কাউকে একজনকে করতে পারে? হ্যাঁ, এটা জেনারেলি কলিজিয়াম থেকেই করা হয়, ঠিক আছে, তবে প্রেসিডেন্ট চাইলে অন্য কাউকে করতে পারে, কিন্তু কি বলতো এই মাঝখানে কলিজিয়াম ঢুকে যাবে না, ওই জন্য জেনারেলি কলিজিয়ামের মানে এই পোস্টটা জেনারেলি সিনিয়র মোস্ট যে জাজ থাকে চিফ জাস্টিসের পরে যে থাকে তাকেই জেনারেলি দেওয়া হয়, কিন্তু নামে দেওয়া আছে যে যাকে খুশি করতে পারে। ব্যাপারটা বুঝতে পারলে তো? তাই তো? মানে ভারতের প্রধানমন্ত্রী যে কেউ হতে পারে, তাহলে কি তুমি আমি হতে পারবো? ভোট কি পাবো? ভোট পাবো না, ব্যাপারটা সেরকম আর কি। হ্যাঁ, এটা কথার কথা। স্যার, বলো। বলছি যে এই যে ভ্যাকেন্ট বা এই পোস্টটা, চিফ জাস্টিসের যে পোস্টটা, ওই হুম, যাকে অ্যাক্টিং তাকে তো জাজই থাকতে হবে, মানে কোনো অ্যাডভোকেট হবে না, তাই তো? না 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 না, প্রেসিডেন্ট। অবশ্যই তাকে জাজ হতে হবে, এবং সে অবশ্যই সুপ্রিম কোর্টের জাজ হতে হবে, ঠিক আছে, হুম সুপ্রিম হুম কোর্টের কোনো জাজকে সেই পোস্টটা দেওয়া হবে। হুম, হুম হুম দেখো, এই জায়গায় অ্যাডভোকেটকে দিতে পারবে না সেটা নয়, অবশ্যই দিতে পারবে, ঠিক আছে, কিন্তু দিলে গন্ডগোল হয়ে যাবে। গন্ডগোল মানে কিরকম বলো তো? সাপোজ ধরো ক্রিকেট খেলছো, ক্রিকেটে হচ্ছে তুমি হচ্ছে লাস্ট ওভারে হয়তো মানে তোমার হচ্ছে 49তম ওভার আছে, সেই ওভারে হচ্ছে 50তম ওভার আছে, সেই ওভারে হচ্ছে তোমার ইন্ডিয়ার পাকিস্তানের খেলা হচ্ছে, সেখানে লাস্ট ওভারে পাকিস্তানের জিততে 6 বলে 3 রান দরকার, ঠিক আছে, তাহলে বোলার আছে আমাদের মোহাম্মদ শামির, একটা ওভার বাকি আছে, খুব ভালো বল করছে মোহাম্মদ শামি, ধরো 9 ওভারে 9 উইকেট নিয়ে আছে, বা লাস্ট ওভারে তাহলে বেসিক্যালি কি হবে, মোহাম্মদ শামিকেই বলটা দেওয়া উচিত, কিন্তু কি হলো, বিরাট কোহলি নিজে এসে বল করতে শুরু করলো, করতে কি পারে না? অবশ্যই করতে পারে, কিন্তু করলে কি হবে, একটা কন্ট্রোভার্সি হবে। কি বললাম বুঝতে পারছি? কথাটা হুম ক্লিয়ার? স্যার। হুম হুম ব্যাপারটা এরকম যে হতে পারে বাবা সবকিছু, কিন্তু হলে বাবা গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে, স্যার, এরকম ব্যাপার, এরকম ব্যাপার আর স্যার, কি। গভর্নরের অনেক পাওয়ার, কিন্তু পাওয়ার দেখালেই গন্ডগোল হবে। বলো বলো। সিজেআই কে তো মানে শপথ বাক্য পাঠ করেন প্রেসিডেন্ট অথবা তেনার নিয়োগীকৃত কোনো হুম ব্যক্তি করতে পারেন। হুম 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 কিন্তু যখন হচ্ছে আদার্স জাজরা অ্যাপয়েন্ট হবে, সেখানে প্রেসিডেন্ট অনুপস্থিত, তখন কে শপথ বাক্য পাঠ করাবেন? তখন প্রেসিডেন্ট জেনারেলি কি হয় দেখো, একটা একটা জিনিস দেখবে, প্রত্যেক জায়গায় পরপর একটা স্ল্যাব দেওয়া আছে, কিন্তু বাবা কোনোদিন তার এগেনস্টে হয় না। যেমন সবসময় ওথ জেনারেলি প্রেসিডেন্ট দিয়ে থাকে, প্রেসিডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তার জায়গায় ওথ দেওয়ার জন্য থাকে স্পিকার অফ লোকসভা, ঠিক আছে, লোকসভা স্পিকার। কিন্তু প্রেসিডেন্ট যদি না থাকে, প্রেসিডেন্ট কোনো একজন পার্সনকে অ্যাপয়েন্ট করে থাকে তার ওথের জন্য। কি বললাম, বোঝা গেল? অর্থাৎ আমাদের কি হয়, প্রেসিডেন্ট পোস্ট কি কখনো ভ্যাকেন্ট থাকে? থাকে না। যদি প্রেসিডেন্ট না থাকে, না তার যে থাকে। ভাইস প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট হয়ে যায়। ভাইস প্রেসিডেন্ট না থাকলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সে প্রেসিডেন্ট হয়ে যায়। সে না থাকলে সিনিয়র মোস্ট জাজ সে প্রেসিডেন্ট হয়ে যায়। তাহলে বাবা প্রেসিডেন্ট পোস্ট কি কখনো ভ্যাকেন্ট হয়? হয় না। তাহলে যদি প্রেসিডেন্ট না থাকে তখন স্পিকার দিতে পারে, কিন্তু বাবা সেটা তো কোনোদিন কোনো অবস্থাতেই তো সম্ভব নয় যে প্রেসিডেন্টের পোস্ট ভ্যাকেন্ট হবে। কি বললাম, বুঝতে পারছি কথাটা? না স্যার, না স্যার, ওটা কোর্টের ক্ষেত্রে স্পিকার হচ্ছে দিতে পারেন ওট? কোর্ট মানে তোমাদের এর ক্ষেত্রে তোমার হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক। কোর্টে যে যে হুম হ্যাঁ হ্যাঁ, মানে যখন মানে আদার্স, যেমন সিজেআই আলাদা, সিজেআই হুম তো মানে হুম হচ্ছে কলিজিয়াম পদ্ধতিতে উনি হলেন, ওনাকে শপথ হুম বাক্য পাঠ করলেন প্রেসিডেন্ট। তখন হুম প্রেসিডেন্টের অন্য কোনো কাজে হয়তো অন্য কোথাও চলে গেছে, তখন হুম। কোনো জাজ, একটা আদার্স জাজ নিয়োগ হবে, তখন এর ক্ষেত্রে ওট পাঠ করানোর কথাটা বলছি। না না না, এই যে দেখো, যখন হয় তখন অবশ্যই প্রেসিডেন্ট যেখানেই খুশি যাক, সে হানিমুনে যাক আর হচ্ছে তার বিয়েতে যাক, সে একজন পার্সনকে অ্যাপয়েন্ট করে দিয়ে যাবে। তা বাবু কেউ না কেউ তো প্রেসিডেন্ট আছে, সে প্রেসিডেন্ট অথবা কেউ না কেউ ভিপি তো, ভাইস প্রেসিডেন্ট তো আছে, সে যাকে হ্যাঁ চাইবে হ্যাঁ হ্যাঁ তাকে স্যার, অ্যাপয়েন্ট করে দিয়ে যেতে পারে। কি বলবো, বোঝা গেছে? ঠিক আছে স্যার। হুম হুম অর্থাৎ হুম। কখনোই এর বাইরে যায় না, যে অন্য কেউ এর বাইরে যায় না। প্রেসিডেন্ট আছে, নাহলে প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড কোনো ব্যক্তি আছে, এর বাইরে কখনো যায় না। তবে যদি এরা না থাকে তখন স্পিকার এটা দিতে পারে। এটা আমাদের সেই এমার্জেন্সির মতো সিচুয়েশন দেওয়া আছে, মানে যখন আমাদের ঘরে কি বলে হচ্ছে ইয়েও কি বলে, তোমার হচ্ছে কারেন্টও চলে যাবে, তোমার হচ্ছে ঘরে যে ইমার্জেন্সি সেটাও খারাপ হয়ে যাবে, তারপর তোমার ঘরের হচ্ছে সমস্ত বাল্ব একসাথে ফিউজ হয়ে যাবে, ঘরে তেলও থাকবে না, তখন কি হবে না, হারকিন জ্বালাতে হবে।
কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? সেরকম হ্যাঁ হ্যাঁ ব্যবহার, স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে? সেই হারকিন হচ্ছে স্পিকার আছে, কিন্তু সেই হারকিন কোনোদিন কাজে লাগবে না। এই ব্যাপার হচ্ছে, কারণ আজকালকার দিনে লোকের কিছু না থাকলে ফোনের লাইট জ্বেলেও সময় কাটিয়ে দেবে, তাই তো? নাহলে পাওয়ার ব্যাংকে লাইট জ্বালিয়ে দেবে, ব্যাস চলো। আচ্ছা, তো এবার হচ্ছে অ্যাডহক জাজ কি? অ্যাডহক জাজ হচ্ছে যখন কোনো একটা মানে কোর্টের মধ্যে কোনো একটা কোর্ট, আমি ভাবলাম সাপোজ ধরো সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্টে সেই সময় পার্মানেন্ট জাজের সংখ্যা কম আছে, অর্থাৎ ল্যাক অফ কোরাম। মানে এখানে কোরাম মানে কিন্তু সদস্য বলতে, মানে কোরাম এমনিতে কি হয়, যতজন সদস্য না থাকলে পার্লামেন্টে ভোটাভুটি হয় না, এখানে হচ্ছে ল্যাক অফ কোরাম অফ পার্মানেন্ট জাজ। খুব ভালো করে বুঝবে। মানে কি হয়, সাপোজ ধরো সুপ্রিম কোর্টের জাজ কতজন, 34 জনের কথা বললাম। এই মুহূর্তে এবার হঠাৎ করে কোনো একটা সময় দেখা গেল এরকম অনেকে আছে একসাথে, সাপোজ ধরো 5 জন জাজ বা 10 জন জাজ একসাথে অবসর নিল। হতেই পারে 10 জন জাজ একসাথে অবসর নিয়ে নিল। এবার দেখো 10 জন জাজ একসাথে অবসর নিলে হঠাৎ করে তো আমি সুপ্রিম কোর্টে 10 জন নতুন জাজকে অ্যাপয়েন্ট করে দিতে পারবো না, কিন্তু তার যে কি বলে বয়স, সেটা তো বাবা একসাথে হবে। দেখো একসাথে সেম বয়সের অনেকে হয়তো অ্যাপয়েন্ট হলো, এবং দেখো 10 জনের বয়স একসাথে 65 ছিল, তাহলে একসাথে তারা ইয়ে করবে, কি বলে আমাদের হচ্ছে একসাথে অবসর নিয়ে নেবে। সেই জায়গায় 10 জনের দেখো পোস্ট ভ্যাকেন্ট হয়ে গেল, তখনই কি হবে, সুপ্রিম কোর্টের কাজকর্ম কি করে হবে? তো যতক্ষণ না নতুন অ্যাপয়েন্টমেন্ট জাজ হচ্ছে, তাহলে কি ততক্ষণ কাজ বন্ধ থাকবে? বা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বলে জাজ পাঠাও জাজ পাঠাও, সেরকম তো পসিবল নয়। কারণ আবার কলিজিয়াম কখন বসিয়ে তারপর যে যখন খুশি এই জিনিসটা হয় না, টাইম বাই টাইম এগুলোকে করা হয়ে থাকে। এই জায়গায় তখন কি হবে, এই জায়গায় তখন কি হবে, যে 10 জন মানে একাধিক জাজ যদি অবসর নিয়ে থাকে, তখন কি হবে, আমাদের হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিজেআই যিনি আছেন, তিনি তখন হাইকোর্ট গুলোকে ডাকবে। হাইকোর্টে ডাকবে যে বাবু, প্রত্যেকটা হাইকোর্ট, যে আমাদের হয়তো বোম্বে হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট, যত কিছু হাইকোর্ট আছে, সেই হাইকোর্টকে ডাকবে যে বাবু তোমাদের এখান থেকে 10 জন যোগ্য ব্যক্তিকে পাঠাও, কিন্তু তাদেরকে আমি অ্যাপয়েন্ট করছি না, তাদেরকে আমি টেম্পোরারি টাইমের জন্য সুপ্রিম কোর্টের জাজ দিচ্ছি। টেম্পোরারি টাইমের জন্য সুপ্রিম কোর্টের জাজশিপ বানাবো। সেটা কাদেরকে? হাইকোর্ট থেকে ডেকে আনবে। কে ডাকবে? সিজিআই ডাকবে। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কে করবে বাবা? অ্যাপয়েন্টমেন্ট কে করবে? প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট করবে। দেখো প্রেসিডেন্ট। ক্লিয়ার হতে পারলেন না পারলেন বল, না আরেকবার বলবো? স্যার কোরামটা একটু বলে দিন না কোরাম, জিনিসটা। এই যে এখানেই বললাম, এখানে ল্যাক অফ কোরাম মানে এটা নয় যে কতজন দরকার, আমি এখানে ল্যাক অফ কোরাম মানে যে সাফিসিয়েন্ট জাজ যখন থাকবে না। সুপ্রিম কোর্টে দেখো হয়তো বললাম একসাথে 10 জন লোক, 10 জন জাজ অবসর নিল, প্রায় 10 জন জাজ একসাথে রিটায়ার্ড হয়ে গেল, তাহলে সেই জায়গায় সুপ্রিম কোর্টে যে জাজের সংখ্যা কমে যাবে, তাহলে কাজকর্ম কি হবে? হবে না। তাহলে তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি করবে, হাইকোর্ট গুলোকে ডাকবে, হাইকোর্টে যারা চিফ জাস্টিস আছে তাদেরকে ডাকবে, ডেকে বলবে তোমরা তোমাদের হাইকোর্ট থেকে কিছু জাজকে পাঠাও। সাপোজ বললো কলকাতা হাইকোর্ট থেকে 2 জনকে পাঠাও, বোম্বে থেকে 1 জনকে পাঠাও, কেরালা থেকে 1 জনকে পাঠাও, চন্ডীগড় থেকে 1 জনকে পাঠাও, যাদের যাদের মনে হবে যে একজন একজন করে পাঠাও। তাদেরকে আমি 10 জনকে আমাদের সুপ্রিম কোর্টে জাজশিপ দিচ্ছি। কেন? কারণ এখন আমার জাজের সংখ্যা কম আছে। সেই তাদেরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে দেবে। তাহলে তারা এই টাইমের জন্য সুপ্রিম কোর্টের জাজ আছে, কিন্তু তারা কিন্তু অ্যাডহক অবস্থায় আছে, তখন তাদেরকে অ্যাডহক জাজ বলা হবে, অ্যাক্টিং জাজ বলা হবে না। বুঝতে পারলাম না পারলাম না এবার বলো? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। মানে এই টাইমে সে সুপ্রিম কোর্টের জাজের মতোই কাজ করবে। এবার যখনই জাজ, নতুন জাজ ঢুকে যাবে, এবার এবার দেখো এদেরকেও চাইলে কোর্ট মানে সিজিআই চাইলে এদেরকে সুপ্রিম কোর্টের জাজশিপ দিয়ে দিতে পারে, আর যদি মনে হয় না এদের হচ্ছে না, এদের আবার ঘুরে হাইকোর্টেও ফিরিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। সুপ্রিম কোর্টের যদি মনে হয়, চিফ জাস্টিসের মনে হয় বা কলিজিয়ামের মনে হয় যে এদেরকেই আমি অ্যাড করব, মানে আমার হচ্ছে যে 10 জনের জায়গায় ফিল আপ করবো, দিতে পারে। আর যদি মনে হয় এদেরকে করবো না অন্য 10 জনকে করবো, তাহলেও করতে পারে। বা এদের 10 জনের মধ্যে 5 জনকে করবো, 5 জনকে করবো না, তাও করতে পারে। সেটা সিজিআই বা কলিজিয়ামের সিদ্ধান্ত। ক্লিয়ার হলো? বলতে পারছি? ওকে, বলো। হ্যাঁ স্যার। ওকে, স্যার, হ্যাঁ বলো বলো। এই অ্যাক্টিং আর অ্যাডহক এর মধ্যে ডিফারেন্সটা কি তাহলে, মানে অ্যাক্টিং জাজ কি পার্মানেন্ট হতে পারে কিন্তু অ্যাডহক না পার্মানেন্ট হতে পারে? না, কি বললাম বলো? বলো কেউ একজন বলো অ্যাক্টিং অ্যাক্টিং। জাজ তো শুধুমাত্র চিফ জাস্টিসের পোস্টটাই হয়। হ্যাঁ, অ্যাক্টিংটা শুধুমাত্র বাবা চিফ জাস্টিস অফ ইন্ডিয়াই হতে পারে।
অ্যাডহক জাজ অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজ যদি হয় টেম্পোরারি অস্থায়ী, তখন তাকে অ্যাডহক বলা হয়। আর সুপ্রিম কোর্টে যখন চিফ জাস্টিস হবে টেম্পোরারি, তখন তাকে অ্যাক্টিং বলা হয়। এবার ক্লিয়ার হলো? মানে অ্যাক্টিং জাজ মানে অবশ্যই তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কিন্তু অ্যাডহক মানে সে সুপ্রিম কোর্টের যে কোনো বিচারক। ক্লিয়ার হলো? এবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ একদম। অ্যাক্টিং যদি বলা হয়, অ্যাক্টিং জাজ কোনো জায়গায় লেখা আছে, তার মানে জানবে সে অবশ্যই সিজি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছাড়া অন্য কোনো ব্যক্তি নয়, কিন্তু সে টেম্পোরারি টাইমের জন্য। কিন্তু কোনো জায়গায় যদি লেখা থাকে অ্যাডহক জাজ, তার মানে সে অবশ্যই কি সুপ্রিম কোর্টের জাজ, মানে টেম্পোরারি সময়ের জন্য সে সুপ্রিম কোর্টের জাজশিপ পেয়েছে, তাহলে সে জাজ। এবার সিজিআই তিনিও তো বাবা একজন জাজ, কিন্তু সে জাজদের জাজ। ক্লিয়ার? বলো, এগিয়ে যাবো তাহলে। হ্যাঁ স্যার। ওকে, বলো ক্লিয়ার, এটা মুছে দিচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো, এবার আমরা সিম্পলি ভাবে কয়েকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কি কি কাজ রয়েছে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের কাজ, সুপ্রিম কোর্ট কি কাজ করে, সুপ্রিম কোর্টের কার্যাবলী। প্রথমত সুপ্রিম কোর্টের কাজের মধ্যে যে কিছু রয়েছে, তার মধ্যে কিছু সিম্পল কাজকর্ম রয়েছে। আমরা সুপ্রিম কোর্টের কাজকে 5টা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, সুপ্রিম কোর্টের কিছু মূল এলাকা রয়েছে। মূল এলাকা মানে কি? যেগুলোকে আমরা বলি অরিজিনাল জুরিসডিকশন। বলছি জিনিসগুলো কি, এটাকে আমরা অরিজিনাল। ঠিক আছে, আর এলাকা মানে এই যে জায়গাটা এলাকা আছে তার একটা ইংরেজি, সেটা হচ্ছে জুরিসডিকশন। জুরিসডিকশন মানে কোনো কিছু, মানে কোনো কিছু জায়গার মধ্যে কাজ করা বলা হয়। যেমন আমি একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা জুরিসডিকশন কথাটা একদম ক্লিয়ার ভাবে বুঝে যাবে। জুরিসডিকশনের মানে হচ্ছে, সাপোজ ধরো তোমাকে কোন একটা জায়গার হচ্ছে পুলিশ স্টেশনের হচ্ছে এসপি বানিয়ে দিয়েছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বানিয়েছে। এটা কোন জায়গা? এটা ধরো ধরো কলকাতা, কলকাতার এসপি বানিয়ে দিয়েছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বানিয়েছে। এই জায়গা কেউ একজন মেদিনীপুর পাশে আছে, সে মেদিনীপুরের এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তারপর ধরো এখানে রয়েছে একজন বাঁকুড়া, সে বাঁকুড়ার এসপি। তাহলে এবার তোমার কোনো একজন ব্যক্তি, সাপোজ ধরো তোমার ধরো রামকে বাঁকুড়ার এসপি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাহলে সে কি কলকাতায় কোনো একটা কেসে সে কি কিছু মন্তব্য করতে পারবে বা কোনো ডিসিশন নিতে পারবে? না, শুধু বাঁকুড়ার মধ্যে কোনো কেস হলে সেখানে সে কাজকর্ম করতে পারে। বলো, সে কি করতে পারে? কেবলমাত্র বাঁকুড়ার ক্ষেত্রে পারবে। একদম, সে শুধু কেবলমাত্র বাঁকুড়ার মধ্যে, তার মানে এই রামের জুডিসিডেশন এলাকা হচ্ছে শুধুমাত্র বাঁকুড়া। এবার বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা? ক্লিয়ার? জুডিসিডেশন মানে সে যতটা জায়গা তার এখতিয়ারের মধ্যে কাজ করবে সে ততটা করবে। ক্লিয়ার? 100%? বলো। হ্যাঁ স্যার। ওকে, একদম সিম্পল স্যার। ভাবে বুঝিয়ে দিলাম, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে মূল এলাকা মানে যেই যেই জায়গাগুলো মূল এলাকার মধ্যে রয়েছে, সুপ্রিম কোর্ট সেই জায়গার উপরে কাজ করতে পারবে, তার বাইরে সে কিন্তু কাজ করতে পারবে না। নাম্বার 2, সেটা হচ্ছে আপিল এলাকা। আপিল এলাকা, প্রত্যেকের পিছনে এলাকা আপিল এলাকা। আপিল মানে যেটাকে হচ্ছে অ্যাপিলেট বলবে, APPELLATE, অ্যাপিলেট জুডিসিডেশন। আর আমি জুডিসিডেশন কথাটা লিখছি না, তোমরা নিজেরা অ্যাড করে নিতে পারো। ওকে, নাম্বার 3, এটা হচ্ছে পরামর্শদানমূলক, পরামর্শদান এলাকা। পরামর্শ মানে যেটাকে আমরা কি বলবো, অ্যাডভাইজারি, অ্যাডভাইজারি জুডিসিডেশন। আর নাম্বার 4, সেটা হচ্ছে কি নির্দেশ, আদেশ ও রিট এলাকা। মানে যেটাকে আমরা এক কথায় বলবো রিট জুডিসিডেশন। শুধু কথা রিট বললেই হবে। রিট মনে আছে তো, না একদম ভুলে গেছো? রিট, হেভিয়াস কর্পাস মনে ম্যান্ডামাস আছে। কোভেরেন্টো, ঠিক আছে, এবার মনে আছে, খুব ভালো। আর নাম্বার 5 আছে, সেটা খুব মানে সিম্পল ব্যাপার, কারণ এটাকে আলাদা করে লেখার সেরকম খুব ব্যাপার নয়, আমি শুধু একটু শেষে বলে দেবো। এটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, এটা হচ্ছে কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড মনে আছে? কোর্ট অফ রেকর্ড কিছু একটা বলছিলাম, আরো মনে আছে না? আমাকে একটু বুঝিয়ে দিলেই হ্যাঁ স্যার। মনে চলে আসে। মনে আছে কোর্ট অফ রেকর্ড কি বলছিলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, কোর্ট অফ রেকর্ড মানে, কোর্ট অফ রেকর্ড মানে একটা ছোট্ট কথা আমি বলে দিচ্ছি। যখন কোনো একটা কেস হবে,
ঠিক আছে? সেই কেসের যে রেফারেন্স মানে সেই কেসের যে নথিভুক্তকরণ সেটা মানে আমাদের সাবঅর্ড একদম নিচু কোর্টে হলেও সেটা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটার উপরে হস্তক্ষেপ করতে পারে, যেটাকে আমরা কোর্ট অফ রেকর্ড বলে থাকি। ঠিক আছে, এটা আমি পরে এগুলো সম্পর্কে বলছি। প্রথমত খুব ভালো করে বুঝো, প্রথমে বলছে অরিজিনাল জুরিসডিকশন মানে সুপ্রিম কোর্টের মূল এলাকার মধ্যে কি কি কাজকর্ম হয়। এর মধ্যে আমাদের রয়েছে আর্টিকেল 131, 131 আর্টিকেলের মধ্যে ইনবিল্ড আছে। এর মধ্যে কি কি হয়? এর মধ্যে হয় প্রথমত, যদি কেন্দ্র সরকারের সঙ্গে, খুব ভালো করে বুঝবে, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকারের সঙ্গে কোন রাজ্য সরকারের বিরোধ হবে, হতেই পারে এই যে আজকে মোদী মমতার গন্ডগোল হচ্ছে, তাহলে তার জন্য কেস কোথায় চলবে? যে তোমার পাড়ার কোর্টে হবে না, একমাত্র সুপ্রিম কোর্টে হবে। কেন্দ্র সরকার ভার্সাস রাজ্য সরকারের কোনো কেস হলে সেটা সেখানে হবে, অথবা কোন রাজ্য 1 ভার্সাস রাজ্য 2 যদি হয় তাহলে সেটা সুপ্রিম কোর্টে হবে, অথবা কোন রাজ্য মানে রাজ্য 1+2 ভার্সাস রাজ্য 3 তাহলেও হবে, অথবা কেন্দ্র ভার্সাস রাজ্য 1, 2, 3 একসাথে তাহলে হবে। অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকার বা রাজ্য সরকার বা একাধিক রাজ্য সরকারের মধ্যে যদি কোনো গন্ডগোল হয় তাহলে তার বিচার একমাত্র সুপ্রিম কোর্ট করতে পারে। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন বা মূল এলাকার মধ্যে পড়ে। এছাড়া আরেকটা জিনিস পড়ে সুপ্রিম কোর্টের মূল এলাকার মধ্যে, সেটা কি? আমাদের যে ইলেকশন, মানে যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের নির্বাচন সংক্রান্ত, ইলেকশন সংক্রান্ত যদি কোনো ডিসপিউট হয় তাহলে সেটা কোথায় হবে? সুপ্রিম কোর্টে হবে। কিন্তু এদের ইলেকশনটাকে কে কন্ডাক্ট করে থাকে মনে আছে তো? কে কন্ডাক্ট করে? স্পিকার অফ লোকসভা। নির্বাচন কমিশন বাবা করে না, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের ইলেকশন কে কন্ডাক্ট করে বাবা? সুপ্রিম কোর্ট। না বাবা, ইলেকশনটাকে কন্ডাক্ট করে, ইলেকশন কে করে বাবা? নির্বাচন কমিশনই তো করে বাবা, ইলেকশন তাই না? হ্যাঁ, নির্বাচন কমিশন করে। ইলেকশন এবার কমিশন। যদি ইলেকশন কমিশন। হ্যাঁ, এবার যদি ইলেকশন করতে গিয়ে যদি কোনো গন্ডগোল হয় তখন বলবে বাবু তুমি সুপ্রিম কোর্টে যাও, আমরা শুধু এটাকে পরিচালনা করব। ঠিক আছে? এই যে সাপোজ ধরো তোমাদের হচ্ছে বিয়ে বাড়িতে যদি খাওয়ান দাওয়ান কে দিবে? ক্যাটারার দিবে। কিন্তু যদি খাওয়ার নিয়ে কোনো কারো গন্ডগোল মনে হয় সে কি ক্যাটারার বলতে পারবে? সে বলবে মালিককে জিজ্ঞাসা করো, সে বলছে বাবু মাটন হচ্ছে 2 পিস দিতে, আমরা তার বেশি দিতে পারবো না। তাই তো? ক্লিয়ার কথা তো নাকি? বুঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস, ব্যাস। কোনোদিন ভুলবে না, হ্যাঁ, এসব এক্সাম্পল কোনোদিন ভুলবে না, হঠাৎ হঠাৎ মনে চলে আসে মাথার মধ্যে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি সুপ্রিম কোর্টের অরিজিনাল জুডিসডিকশনের মধ্যে। এবার সুপ্রিম কোর্টের হচ্ছে রিট, আমাদের হচ্ছে কি বললাম, হ্যাঁ, আপিলেট এলাকা। এবার আপিল এলাকার মধ্যে কি হয়? আমাদের অনেক ধরনের আপিল হয়। যেমন প্রথমত আপিল আমরা করতে পারি কি? সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত ব্যাপার, সংবিধানের ব্যাখ্যা। এই যে কিছুদিন আগে কয়েকদিন আগে একটা কেস হয়েছিল যে 370 ধারা নিয়ে ব্যাপার স্যাপার কেস হয়েছিল, যে কেন্দ্র সরকার 370 ধারা অবলুপ্ত করে দিল, এলে সুপ্রিম কোর্টে কেস করেছিল, পিআইএল করেছিল। এটা রিসেন্ট মোটামুটি 1 মাসের মধ্যেই এর সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দিয়েছে যে এটা হচ্ছে করার ক্ষমতা পার্লামেন্টের রয়েছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। তাহলে এটা কি করে হলো? এই যে বিভিন্ন সময় কেস হয় যে আমাদের ভারতকে ধর্মনিরপেক্ষ বলা হচ্ছে, তো অ্যাকচুয়ালি কি আমাদের ভারত ধর্মনিরপেক্ষ? বা প্রিয়াম্বেলে যে অ্যাড করা হয়েছে সেকুলারিজম, এই কথাটা কি অ্যাকচুয়ালি আমাদের জন্য প্রয়োজনীয় বা ঠিক? এটা করতে পারি। তাহলে এই ধরনের, বা কনস্টিটিউশনে বলা আছে যে তোমাদের সংখ্যালঘু বলতে আপনি কি বলতে চেয়েছেন সেটা কোর্টকে আমরা প্রশ্ন করতে পারি। তোমার যদি মনে হয় সুপ্রিম কোর্টকে কেস করবে, তুমি করতে পারো যে রিজার্ভেশন থাকবে কি থাকবে না সেই নিয়ে আমাকে বোঝাও, যে কেন রিজার্ভেশন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট তো বলেনি যে রিজার্ভেশন থাকবেই থাকবে। কেস করতে পারো, সুপ্রিম কোর্ট তোমার কেস শুনবে, তোমার জাজমেন্ট শুনবে, সেই অনুযায়ী সে বলবে, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট চাইলে জাজমেন্ট দিয়ে গভর্নমেন্টকে বলতে পারে যে তুমি রিজার্ভেশন তুলে দাও। যেভাবে আমাদের যে 3 তালাকের ব্যাপার হয়েছিল, 3 তালাকে হচ্ছে মুসলিম পার্সোনাল ল করা ছিল, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলার পরে কি হলো, 3 তালাক ব্যাপারটাকে রদ করে, যে ইনস্ট্যান্ট তালাক হয় সেটা বন্ধ করা, এরকম করতে পারে। অর্থাৎ সংবিধানে যে কথা বলা
তার কোনো ব্যাখ্যা তুমি যদি প্রেসিডেন্টে চাও বা সুপ্রিম কোর্টকে চাও, সেটার ব্যাখ্যা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারবে। তার মানে তুমি কি করলে, সুপ্রিম কোর্টে আপিল করলে, একটা বললে যে আমাকে আমার আমি মানে সংবিধানের এই কথাটা আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দাও। তার মানে এই নয় যে ফ্রিতে বুঝবে, তোমাকে পয়সা দিয়ে বুঝতে হবে বাবা, ঠিক আছে? এবং এই নয় যে বুঝিয়ে দাও সেরকম না, তোমাকে গিয়ে প্রপারলি সেখানে কেস করতে হবে, আর্গুমেন্ট করতে হবে, তাহলে তুমি করতে পারবে। এগুলো জেনারেলি কি হয়, যেসব বড় বড় অ্যাডভোকেটরা হয় তারা বিভিন্ন রকমের এই করে থাকে, কেস করে থাকে, কিন্তু তারাই একমাত্র কেসটা লড়তে জানে, ঠিক আছে? তাহলে এই ধরনের আপিল হয়, নাম্বার 2। তারপরে কি হয়, কিছু হয় দেওয়ানি আপিল। দেওয়ানি আপিল মানে যেগুলোকে আমরা সিভিল ম্যাটার বলে থাকি, মানে কোনো কিছু জমি জায়গা চুরি বা কোনো কিছু, এই ধরো ডিভোর্স কেস, ঠিক আছে, এইসব ব্যাপার যেগুলো থাকে সেগুলো হচ্ছে দেওয়ানি আপিল। বা কারো হয়তো চুরি করে নিচ্ছে পয়সা, এই নীরব মোদি এইসবের যে চব্য, এগুলো সব দেওয়ানি আপিলের মধ্যে পড়ে, মানে জমি জায়গা সংক্রান্ত, ঠিক আছে? বা তোমাদের লোয়ার কোর্টে তোমার 10 লাখ টাকা ফাইন করলো, তুমি অপার কোর্টে গেলে, তখন সেখানে তোমাকে 10 লাখ টাকা থেকে 5 লাখ টাকা করে দিল, তাহলে তুমি সেই আপিলটা সুপ্রিম কোর্টে করতে পারো। তারপরে কিছু হয় ফৌজদারি আপিল। তোমার হচ্ছে লোয়ার কোর্ট তোমাকে হচ্ছে কি বলে ফাঁসি দিয়ে দিয়েছে, তুমি তখন সুপ্রিম কোর্টে গেলে ফাঁসির হচ্ছে এই করার জন্য, সুপ্রিম কোর্ট ফাঁসি করলে তখন তুমি প্রেসিডেন্টকে ইয়ে করতে পারো, কি বলে আমাদের কি বলে পার্ডন করতে পারো, ঠিক আছে? বা লোয়ার কোর্ট তোমাকে 15 বছরের জেল দিয়েছে, তুমি আপার কোর্টে অ্যাপ্লাই করলে তোমাকে সেটা 15 বছরের জায়গায় 7 বছরের জেল করবে। তার মানে তুমি ফৌজদারি আপিল এখানে করতে পারলে। আর নাম্বার 4 হয়, নাম্বার হচ্ছে 4 রকমের আরেক ধরনের হয়, সেগুলো যে বিশেষ অনুমতি আপিল হয়। বিশেষ অনুমতির আপিল কিরকম হয়, সাপোজ ধরো তুমি হচ্ছে কোন একটা আহ এতে আছো, এবার হচ্ছে তোমার হয়তো জেলে থাকা অবস্থায় তোমার বাড়িতে তোমার মেয়ের হয়তো বিয়ে আছে বা ছেলের বিয়ে আছে, তুমি বললে না আমি হচ্ছে বিয়েতে শুধু অ্যাটেন্ড করতে চাই, তখন তুমি কোর্টকে বললে 1 তারিখ বিয়ে আছে, আমাকে স্পেশাল লিভ দেয়া হোক। কোর্ট তোমাকে বলবে ঠিক আছে, অসুবিধা নেই, তুমি সেরকম আপিল করতে পারো, ঠিক আছে? বা তোমার অনেক সময় কি হয়, যে কেউ যদি ভালো ব্যবহার করে, তো জেলের মধ্যে তার হচ্ছে এটাও হয়ে থাকে গুড বিহেভিয়ারের জন্য। অনেক সময় কি হয়, সবাই ধরো কারো 7 বছরের জেল হয়েছে, কিন্তু সে জেলের মধ্যে থাকা ভালো বিহেভিয়ার করার জন্য তাকে কি হয় 7 বছরের জায়গায় তার এই শাস্তিটাকে, মানে জেলের মধ্যে থাকা অবস্থায় কমিয়ে 5 বছর বা 4 বছরও করে দেওয়া, ঠিক আছে? এগুলো সুপ্রিম কোর্টে তুমি আপিল করতে পারো, যে জেলে থাকা অবস্থায় তুমি বললে যে আমি এ করবো, আমার এরকম ভালো বিহেভিয়ার আমি করছি, আমার শাস্তি যেন কমিয়ে দেওয়া হয়। কোর্ট কিন্তু সেটা কনসিডার করতে পারে, রিপোর্ট নেবে, যে দেখলো হ্যাঁ ঠিক আছে, তো কমাতেও পারে পরে। বুঝতে পারলাম না পারলাম না, বলো, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আপিলের জুডিশিয়েশন ক্লিয়ার, বলো। স্যার এগুলো কি সব সুপ্রিম কোর্টেই হবে? হ্যাঁ, আমি এখনো বাবা সুপ্রিম কোর্টের কথাই বলছি, সুপ্রিম কোর্টের কথাই পড়াচ্ছি বাবা, হাইকোর্টের কথা কিছু পড়াচ্ছি না, হ্যাঁ? Just বাবা সুপ্রিম কোর্টে। হাইকোর্টের কাজ বাবা শুধু সেই জায়গার মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো কাজ হলে, বা দেখো হাইকোর্টের অনেক রেস্ট্রিকশন থাকে। তোমরা যদি বাবা হাইকোর্টের অনেক পাওয়ার আছে বাবা, হাইকোর্টের পাওয়ার অনেকটা রেস্ট্রিক্টেড পাওয়ার আছে, হ্যাঁ? পাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের হাতেই আছে। আচ্ছা স্যার, এই বিশেষ অনুমতিগুলো তো হাইকোর্টেও হয় না, তাই বলছি। হ্যাঁ, হাইকোর্টে হয় তো বাবা, হাইকোর্টে হয় তো, কিন্তু বাবা হাইকোর্টে হলেও তার পেছনে কিন্তু অনেক রকম মানে ইয়ে থাকে, মানে যা চাইলেও কিন্তু এই হাইকোর্ট গুলোকে সেইভাবে প্রপারলি পাওয়ারফুল এ করতে পারে না। হাইকোর্টের কি হয় তো বলতো, হাইকোর্টের জাজমেন্টের ওপরে না সুপ্রিম কোর্ট যেহেতু থাকে, সেখানে হাইকোর্টের মানে যে এগুলোকে জানানো হয় বা যে কেসগুলো হয়ে থাকে, সেটা সুপ্রিম কোর্টে আবার চলে যায়। কিন্তু কি বলতো, খুব বেশি প্রভাবিত হয় না, তার কারণ কি, হাই জাজে জাজে বন্ধুত্ব ব্যাপারটা থাকে, তো তাই না, হাইকোর্টের ভার্ডিক্ট জেনারেলি সুপ্রিম কোর্ট চেঞ্জ করে না, কারণ সেই হাইকোর্টকে চটাতে চায় না। কি বললাম বোঝা গেল? প্রত্যেকে কি হয় যে মানে নিজে দেখো, সুপ্রিম কোর্টের আন্ডারে হাইকোর্ট থাকতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে নিচে যারা থাকে না তাদের পাওয়ার বেশি থাকে, উপরে যারা থাকে তাদের পাওয়ার কম থাকে। এটা সবসময় মাথায় রাখবে। তোমরা ভাববে যে উপরে বসে আছে তার পাওয়ার বেশি আছে, না তার হাতে ক্ষমতা আছে, কিন্তু তার হাতে না পাওয়ার অনেক কম আছে। এটা মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? তোমাদের হয়তো মনে হচ্ছে যে প্রেসিডেন্টের পাওয়ার বা প্রাইম মিনিস্টারের পাওয়ার অনেক বেশি, মোদি চাইলে আজকে যা খুশি করে দিতে পারে, এটা তোমাদের ভুল ধারণা, যে মোদি যা চাইলে সবকিছু করতে পারে। মোদির নিচে যারা মিনিস্টাররা আছে, তারা যদি চায় তারা যা খুশি করতে পারে, মোদিকে যে কোনো সময় সরাতে পারে। কি বললাম বোঝা গেল? তাদের সাপোর্টে বাবু মোদি। এটা এটা আমাদের যখনই দেখবে ফিল্টার নিচে, যে তোমার ধরো কোনো একটা কোম্পানি আছে, সে যদি তার যে লোকাল ডিস্ট্রিবিউটাররা যদি বলে যে আমি ব্রিটানিয়া কোম্পানিকে বন্ধ করব, লোকাল ডিস্ট্রিবিউটাররা যদি ব্রিটানিয়ার বিস্কুটকে সার্কুলেট না করে, ব্রিটানিয়া কোম্পানি 2 দিনে বন্ধ হয়ে যাবে। যারা লোকাল মার্কেটে
যারা লোকাল মার্কেটে যারা হচ্ছে মানে এই সেলসম্যানদের যারা ভালো ব্যবহারে রাখে, তাদের প্রোডাক্ট বেশি বিক্রি হয়। যেমন এমআই কোম্পানি, মোবাইলের ক্ষেত্রে এমআই, তাদের যে ডিস্ট্রিবিউটার হয় তাদেরকে খুব ভালো দেয়, ভালো তোমার একটা হচ্ছে দেয়, কি বলে ওটাকে হচ্ছে কমিশন। কমিশন দেয়। সেই জন্য দেখবে দোকানে গেলে প্রথমে না এমআই এর ফোন ধরাবে, বা ওপো বা ভিভো ধরাবে, কখনোই দেখবে স্যামসাং ধরাবে না, কারণ স্যামসাং খুব বদমাশ আছে, ঠিক আছে, স্যামসাংকে দিতে চায় না। ওই জন্য দেখবে ওরা কিন্তু ঝট করে দিতে চায় না, বলে হ্যাঁ নাও, স্যামসাং খুব একটা ভালো নয়। তুমি কখনোই দেখবে না যে স্যামসাং তোমাকে, স্যামসাং কখনোই একটা দোকানে, হ্যাঁ সেবার যদি স্যামসাং এর স্টোরে যাও, সে নিশ্চয়ই তোমাকে অন্য কিছু বলবে না, সেটা নয়। যে দোকানে সব রকম ফোন আছে গেলে দেখবে স্যামসাং কিন্তু আগে কেউ বেরো, কারণ স্যামসাং সব থেকে কম মার্জিন দেয়, ঠিক আছে, এই কারণে। বুঝতে পারছো, কথাটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। এবার দেখো পরামর্শদানমূলক এলাকা বলতে কি, অ্যাডভাইজারি। এবার দেখো সুপ্রিম কোর্টে যেসব জাজরা আছে, তারা প্রত্যেকেই তো একদম মানে আইন সংক্রান্ত ভালো বোঝে। তাহলে এই এদের কাছে রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় পরামর্শ চাইতে পারে। শুধু রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রপতি প্লাস ধরো প্রধানমন্ত্রী, ঠিক আছে, বা যে কোনো মন্ত্রী, ঠিক আছে, যে কোনো মন্ত্রী যদি চায়, প্রেসিডেন্ট মানে আমাদের কি বলে সুপ্রিম কোর্টের জাজদের কাছে গিয়ে সাজেশন চাইতে পারে, বাবু আমি এটা সমস্যায় পড়ে গেছি, আমি কি করা উচিত বলো। এবার দেখো অ্যাডভাইজারি মানে সুপ্রিম কোর্ট তখন কিন্তু তার যে সাজেশন দিতে বাধ্য থাকে, যদি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রী সাজেশন চায় তখন দিতে পারে, কিন্তু কখনোই মাথায় রাখবে, কখনোই সুপ্রিম কোর্ট নিজে থেকে পরামর্শ দিতে পারে না, ব্যাপারটা বোঝো। সুপ্রিম কোর্ট কখনো নিজে থেকে পরামর্শ দিতে পারে না। যদি তাকে বলে তুমি পরামর্শ দাও তাহলে দেবে, আর যদি বলে না দেবে না, দেবে না। এবার যে পরামর্শ দিল, সেই পরামর্শটা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী চাইলে পরামর্শ নাও গ্রহণ করতে পারে। বুঝতে পারলাম না বলো? এটা হচ্ছে অ্যাডভাইজারি জুডিশিয়ারির মধ্যে পড়ছে। ক্লিয়ার? স্যার বলছি যে এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মন্ত্রী এরা কার কাছ থেকে নেবে, মানে সুপ্রিম কোর্টের যে কোনো বিচারকদের কাছ থেকেই নিতে পারে সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইসটা? কোনো জাজের ক্ষেত্রে, একদম সুপ্রিম কোর্টের যে কোনো জাজের ক্ষেত্রে। চিফ আচ্ছা জাস্টিসকে চাইলেও সেও দেবে, অন্য কোনো যে 33 জন জাজ আছে তাদেরকে চাইলেও হুম দেবে, যে কোনো কাউকে ডাকতে পারে, কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে? ক্লিয়ার? বল। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাডভাইজারি জুডিশিয়ারির মধ্যে পড়ছে। আর লাস্ট আমাদের রিট জুডিশিয়ারির মধ্যে কি, আচ্ছা আচ্ছা এখানে এটা আর্টিকেল 131 বললাম। আচ্ছা অ্যাপিলেট এলাকা যেটা বললাম, অ্যাপিলেট এলাকা যেটার কথা বললাম, এখানের মধ্যে যদি তোমার ফৌজদারি আপিল হয়, তার জন্য স্পেশাল হচ্ছে আর্টিকেল রয়েছে, আর্টিকেল 134, 134 আর্টিকেল রয়েছে শুধু ফৌজদারি আপিলের ক্ষেত্রে। 134-এর মাধ্যমে তুমি করতে পারো। যদি দেওয়ানি মামলা হয়, তার জন্য আমাদের রয়েছে আর্টিকেল 133, 133 দেওয়ানির জন্য রয়েছে। আর সংবিধানের যদি তুমি কোনো ব্যাখ্যা চাও, ঠিক আছে, সংবিধানের যে ব্যাখ্যা চাও, এর জন্য কোনো আর্টিকেল নয়, এটা তোমার মানে পিআইএল করতে হবে। এর জন্য কোনো আর্টিকেল নেই, এর জন্য আমাদের পিআইএল ফাইল করলেই তুমি করতে পারো, এর জন্য কোনো আর্টিকেল নেই। কিন্তু দেওয়ানি আপিল বা ফৌজদারি আর্টিকেল, এগুলো 133 আর 134 এর মাধ্যমে এটা হয়ে থাকে, ঠিক আছে। আর পরামর্শ দানমূলক যে এটা রয়েছে, এটা আমাদের রয়েছে আর্টিকেল 143, 143, 143 এর মাধ্যমে এই অ্যাডভাইজারি জুডিশিয়ারিশন হয়। আর রিট তো আমরা জানি, রিট বলতে পারবো, সুপ্রিম কোর্ট রিট আর্টিকেল 32। 32, ঠিক আছে। হাইকোর্টের 226 হয়, যেটা পরে বলবো। তো এর মাধ্যমে রিট, এবার রিটের কথা মনে আছে, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কো ওয়ারেন্টো সার্টিয়ারি প্রহিবিশন, এগুলোর কথা আমরা পড়েছি, যেগুলো আমাদের সংবিধানের যে পার্ট 3-তে এগুলো সম্পর্কে মেনশন করা আছে। মৌলিক অধিকারে পার্ট 3 এর মধ্যে আমরা এগুলো সম্পর্কে বলেছিলাম, যে আমাদের যেগুলো রিট গুলো থাকে যার মাধ্যমে সুপ্রিম কোর্টে আমরা আপিল করতে পারি, মানে সুপ্রিম কোর্ট কি করতে পারে, রিট ইস্যু করতে পারে, তাই তো। আর এই কোর্ট অফ রেকর্ডের আর্টিকেলটা লিখে রাখবে, এটা কোর্ট অফ রেকর্ডের আর্টিকেল থাকে আর্টিকেল 129, 129, আর্টিকেল 129। বলো, এতটা যদি ক্লিয়ার হয় বলবে।
বল, ক্লিয়ার হলে বলবে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। ওকে, এটা মুছে দিলাম তাহলে। হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার দেখো, কয়েকটা ফ্যাক্টর আমি আলোচনা করে দিচ্ছি, তারপর আমি তোমাদের আলোচনা করে দেবো কে কোন সময় আমাদের চিফ জাস্টিস ছিল। প্রত্যেকের নাম মনে রাখতে হবে না, ঠিক আছে, কিন্তু আমাদের কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। এবার দেখো, প্রথমে দেখো, কিছু সুপ্রিম কোর্টের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো থেকে এমসিকিউ আমাদের আসার জন্য খুব ফেমাস জায়গা হচ্ছে, আমি যেই জায়গাটা এখন বলবো এটা সমস্ত কিছুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে আমাদের এমসিকিউ এসে থাকে, ঠিক আছে। যে সুপ্রিম কোর্টের কোনো বিচারক হলে তার মধ্যে কিছু ফ্রিডম থাকে। যে ফ্রিডম বা স্বাধীনতা কি, যে এই যারা প্রথমে বলেছিলাম যদি মনে থাকে, দেখো স্বাধীনতার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট, নিয়োগের ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা স্বাধীনতা থাকে, যে যাকে খুশি চাইলে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ করা যেতে পারে না। তাহলে অ্যাপয়েন্ট প্রেসিডেন্ট করতে পারে, কিন্তু তাকে কার পারমিশন নিতে হবে? কলিজিয়ামের পারমিশন নিতে পারবে। তার মানে এখানে কোনো রাজনৈতিক প্রভাব খাটাতে পারবে না, সিম্পল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। এবার রিমুভালের ক্ষেত্রে কোন রকমের চাইলেই তাকে রিমুভ করতে পারবে না। রিমুভ করতে গেলে কি হবে? কলিজিয়ামে করতে হবে। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি চাইলেও একে সরাতে পারবে না, রিমুভাল। অর্থাৎ এখানে একটা ইন্ডিপেন্ডেন্সি আমরা দেখতে পাই। তারপরে কি, এদের স্যালারি মাথায় রাখবে, এদের স্যালারি, ঠিক আছে, আর অ্যালাওয়েন্সেস, মানে যেটাকে আমরা বেতন আর ভাতা বলি, এই বেতন আর ভাতা তুমি চাইলে কমাতে কখনো পারবে না। প্রেসিডেন্টের মনে হলো, কারো মনে হলো যে এদের স্যালারি আর অ্যালাউন্সেস কমিয়ে দেবো, কখনোই কিন্তু কমাতে পারবে না। হ্যাঁ, কমাতে পারো শুধু একটা সিচুয়েশনে, যদি মাত্র ন্যাশনাল এমার্জেন্সি, সরি 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 একটু ভুল বললাম, শুধুমাত্র যদি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, খুব ভালো করে বুঝবে, অনলি যদি অর্থনৈতিক জরুরি অবস্থা হয়, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিটা মানে প্রবাবলি ডাব্লিউবিসিএস এবারে পড়েছিল, তাই তো? কোন সিচুয়েশনে পড়েছিল এবারে পরীক্ষায়? তাহলে বিশেষ দিয়েছিলে? হ্যাঁ স্যার এসেছিল। এসেছিল। তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 60, আমাদের কত, সরি 60 নয়, 160, তাই তো? 160 তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ভুলে গেছো কেন? কাজকলা হয়ে গেছে সবচেয়ে। স্যার 360। ও সরি 360, 160 নয়, 360, 352, 356, 360, তাই তো? সে তো বলবে তো যে ভুল হচ্ছে। তাহলে 360-এর মাধ্যমে শুধুমাত্র স্যালারি অ্যালাউন্সেস এটা রিডিউস করা যেতে পারে, অনলি রিডিউস করা যায় এই টাইমে, বাকি অন্য সময় কিন্তু করা যায় না, ঠিক আছে। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্সি। এবার দেখো, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সুপ্রিম কোর্টের জাজ কি কি করতে পারে না। নাম্বার 1 দেখো, সুপ্রিম কোর্টের কোন জাজ সে যদি অবসর প্রাপ্ত হয়, কেউ একজন অবসর প্রাপ্ত হলো সুপ্রিম কোর্ট থেকে, কেউ একজন অবসর নিয়ে নিল, ভালো কথা, তার বয়স হয়ে গেছে বা যে কারণের জন্য অবসর প্রাপ্ত হলো, কোথা থেকে? সুপ্রিম কোর্ট থেকে সে অবসর নিল। হতে পারে তার বয়স 65 হয়েছে, বা তার আগেও সে অবসর নিতে পারে, এরকম নয় যে অবসর তাকে এই বছরই নিতে হবে, সে আগেও হতে পারে। এবার সে যদি অবসর নেয়, ভালো করে মনে রাখবে, যদি সুপ্রিম কোর্ট থেকে সে অবসর নেয়, সে কিন্তু কোনো কোর্টে যেতে পারবে না। নো কোর্ট, হি কান্ট জয়েন, সে চাইলে সুপ্রিম কোর্টে বলো বা অন্য হাইকোর্টে বলো, কোনো কোর্টে সে কিন্তু জয়েন করতে পারবে না। মাথায় রাখবে, সে কিন্তু কোনো কোর্টে, যদি সুপ্রিম কোর্ট থেকে সে যদি মানে অবসর নিয়ে নেয়, সে কিন্তু কোনো কোর্টে আবার বিচারক হিসেবে জয়েন করতে পারে না। কিন্তু সে যদি চায় তারপরে অ্যাডভোকেট হতে পারে। হ্যাঁ, তুমি যদি চাও তারপরে তোমার হতে পারো, উকিল হতে পারো, কিন্তু তুমি কিন্তু কোনোদিন না জাজ হতে পারবে না যদি তুমি সুপ্রিম কোর্ট থেকে অবসর নিয়ে থাকো। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? বলো। স্যার রিটায়ার করলে আবার কি করে জয়েন হ্যাঁ, করবে? তোমার সাপোজ ধরো 46 বছর বয়সে কেউ রিটায়ার্ড করলো, করতে পারে তো, নাকি না পারে না? করতে পারে। তারপরে তার 65 বছর পর্যন্ত বয়স আছে, তো এই টাইমের সুপ্রিম কোর্ট থেকে যদি একবার রিটায়ার্ড করে যায়, তাহলে কিন্তু সে অন্য কোনো কোর্টে গিয়ে জয়েন করতে পারবে, তাকে অ্যাডভোকেট হতে পারবে, কিন্তু জাজ হতে পারবে। আচ্ছা। বুঝে গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হ্যাঁ স্যার। কোশ্চেন আমাদের এসে থাকে। আচ্ছা, এবার
আমরা একটু লিস্ট বলে দিচ্ছি যে আমাদের সুপ্রিম কোর্টের যারা প্রধান বিচারপতি ছিল তাদের তালিকা। তার মানে সবের এক থেকে শুরু করে সবকিছু আমাদের পড়তে হবে সেরকম না। প্রধান বিচারপতিদের মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ যারা প্রধান বিচারপতি ছিল তাদের কথা আমরা পড়বো, মানে তাদের নাম আমরা জানবো। আচ্ছা, প্রথম কে ছিল জানি তো? জানি না সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হরিলাল জে কানিয়া, ये कन्हैया। हाँ। তাই তো? হরিলাল জে কানাইয়া বা কানিয়া, তিনি প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, তাই তো? তিনি আমাদের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। তিনি 1950 সালে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন প্রথম, তাই তো? প্রথম বাঙালি কে ছিল মনে আছে নাকি দেখি? প্রথম বাঙালি, এটা পরীক্ষায় পড়ে, প্রথম বাঙালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিল? বিজন মুখার্জি, মনে পড়ে? বিজন কুমার মুখার্জি, তাই তো? 1954 হয়েছিল, 1954 প্রথম বাঙালি। এবং তিনি কিন্তু মনে রাখবে চতুর্থ ছিল, ফোর্থ ছিল, ঠিক আছে? মানে চতুর্থ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল। এটা এটা পড়ে না, তবে যদি সিরিয়ালি পড়ে তাহলে এটাকে চতুর্থ বলতে পারি। আচ্ছা, নেক্সট তারপর আমাদের ছিল প্রথম হচ্ছে মোহাম্মদ হিদায়াতুল্লাহ, ঠিক আছে? 3 নম্বর নয় কিন্তু, মাঝে অনেকে আছে তাদের নাম আমাদের জানতে হবে না। মোহাম্মদ হিদায়াতুল্লাহ, তো তিনি কি প্রথম মুসলিম বিচারপতি ছিলেন? প্রথম মুসলিম বিচারপতি ছিলেন মোহাম্মদ হিদায়াতুল্লাহ 1968-এ। তো তিনি হয়েছিলেন প্রাইম মিনিস্টার, আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন, মনে আছে? যখন আমাদের ভিভি গিরি চলে গেল, তারপর জাকির হোসেন মারা গেল, তারপরে ভিভি গিরি তার ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল, কিন্তু তিনিও পদত্যাগ করলেন। তখন মোহাম্মদ হিদায়াতুল্লাহ সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছিলেন, মনে পড়ে? অলসো অ্যান অ্যাক্টিং হ্যাঁ স্যার। প্রেসিডেন্ট, মনে পড়েছে? অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে ছিল একমাত্র মোহাম্মদ হিদায়াতুল্লাহ, মনে যদি পড়ে খুব ভালো। 1968-এ তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়েছিলেন। জাকির হোসেন মারা গিয়েছিল 1969 যদি মনে থাকে খুব ভালো, না মনে থাকলে আরো ভালো, তাই তো? আচ্ছা, এরপর আমাদের ওয়াই ভি চন্দ্রচূড়, এখন যে চন্দ্রচূড় আছে তার বাবা, ঠিক আছে? ওয়াই ভি চন্দ্রচূড়, তিনি সর্বাধিক সময়ের জন্য, সর্বাধিক সবচেয়ে বেশি সময়ের জন্য, সর্বাধিক সময়ের জন্য ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন। 1978-এ তিনি হয়েছিলেন, 1985 পর্যন্ত তিনি চিফ জাস্টিস ছিলেন। সবচেয়ে সব থেকে বেশি দিন তিনি ছিলেন, ঠিক আছে? এখন আমাদের ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, আর এর আগের বাবা ছিল ওয়াই ভি চন্দ্রচূড়, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে ইনি সর্বাধিক সময়ের জন্য ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, ঠিক আছে? ওয়াই ভি চন্দ্রচূড়, মনে থাকবে। আচ্ছা, সব থেকে কম সময়ের জন্য ছিলেন কে? কে এন সিং, কে এন সিং সর্বাপেক্ষা কম সময় জন্য ছিলেন। তিনি মাত্র 1991 সালে হয়েছিলেন, আর 91-তেই তাকে সরিয়ে সব থেকে কম সময়ের জন্য তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন। সবচেয়ে কম সময়ের জন্য তিনি ছিলেন। আচ্ছা, তারপরে নেক্সট আমাদের মাথায় রাখবে সেটা হচ্ছে কে জি বালাকৃষ্ণন, এ জি বালাকৃষ্ণন, বালাকৃষ্ণন বা বালাকৃষ্ণন। তিনি হচ্ছেন ভারতের প্রথম দলিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, ঠিক আছে? কবে হয়েছিলেন? 2007, 2007-এ হয়েছিলেন, 2007-এ তিনি হয়েছিলেন, ঠিক আছে? ওকে, বলো, এতটা ক্লিয়ার হলে বলবে। হয়ে গেছে স্যার? ওকে, এবার দেখো, এবার আমাদের লাস্ট যারা জাজ ছিল তাদের নাম কিন্তু আমাদের কয়েকটা মনে রাখতে হবে পর পর, প্রথম মানে
47তম কে ছিল? আমাদের বোবডে ছিল, শরৎ অরবিন্দ। এখান থেকে বাবা পরপর মনে রাখতে হবে লাস্ট যারা হয়েছিল, শরৎ শরৎ অরবিন্দ বোবডে। তিনি 47তম হয়েছিলেন। কবে? 2019-এ। 48তম কে ছিলেন? তারপরে কি হয়েছিল? এন.ভি. রামনা। কবে হয়েছিল? 2021-এ। 49তম 49তম কে হয়েছে? উদয় উদয় উমেশ ললিত। ললিত। তিনি কবে হয়েছেন? তিনি 2022-এ হয়েছেন। আর আমাদের প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কততম? 50তম। কে আছে? DY ধনঞ্জয় ডি DY চন্দ্রচূড়। ডি ওয়াই চন্দ্রচূড়, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় প্রেজেন্টলি আছেন। 2022 থেকে তিনি আছেন ধনঞ্জয় চন্দ্রচূড়। লেভেলের লোক, ঠিক আছে। দেখ এনার অনেক কিছু ব্যাপার স্যাপার হচ্ছে, এখন বলছে যে যেহেতু যেসব জাজমেন্ট গুলো আসছে সেগুলো হচ্ছে হিন্দুদের ফরে এসছে বলে এটাকে নিয়ে অনেকে করছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে এগুলোর সঙ্গে কোনো সম্পর্কিত নয় ব্যাপারটা, সেরকম আর কি। এতদিন সব উল্টো পাল্টা জাজমেন্ট এসছে না, তখন সুপ্রিম কোর্ট ঠিকঠাক ছিল। এখন যখন একটু হিন্দুদের ফরে ব্যাপার আসছে তখন হচ্ছে ডেমোক্রেসি খতরে মে হ্যায়। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, স্যার বলে লাভ নেই। আর সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিল? কে বলতে পারবে? সুপ্রিম কোর্টের প্রথম ফতেমা বিবি। মহিলা মহিলা প্রধান, সরি প্রধান বিচারপতি নয়, মহিলা বিচারপতি। প্রধান নয়, প্রধান বিচারপতি কেউ হয়নি, তিনি সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি। প্রধান বিচারপতি নয় কিন্তু, হ্যাঁ, প্রধান বিচারপতি হলে আমি এখানে লিখতাম। মহিলা বিচারপতি ছিল ফতিমা বিবি। কবে ছিল বাবা, কে বলতে পারবে? ফতিমা বিবি 1989 থেকে 1992, 1989 থেকে 92, ঠিক আছে। সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ছিলেন, প্রথম মহিলা বিচারপতি। প্রধান বিচারপতি নয় কিন্তু, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত কোনো মহিলা হয়নি। হ্যাঁ, বলো, স্যার একটা ক্লিয়ার হলে কোশ্চেন বলো। করবো? নিশ্চয়ই নিশ্চয়ই, স্যার বলো। স্যার, বলছি যে এখানে বলা হচ্ছে যে চিফ জাস্টিস মানে সিজেআই হচ্ছে আপনার 65 বছর পর্যন্ত থাকতে পারে। হুম। তাহলে দেখছি এখানে প্রায় বছরই প্রায় চেঞ্জ হচ্ছে, তাহলে এর কারণ কি স্যার? কি বলছো বলো, আরেকবার বলো, কি বলছো? সিজেআই টা হচ্ছে আপনার 65 বছর পর্যন্ত ওরা মানে থাকতে পারে, হুম। মানে সর্বোচ্চ। তো ওদেরকে দেখি যে প্রায় বছর বা 1 বছর ছাড়াই চেঞ্জ হচ্ছে, এর কারণ কি স্যার? এর কারণ হচ্ছে পপুলারিটি, আর এর কারণ হচ্ছে তার ক্যাপাসিটি। প্রথমত সাপোজ ধরো, এই যে বললাম ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, আমি খুব ভালো এটা বলতে পারি, এটা এই জিনিসটা, ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন কে? আমাদের হচ্ছে রোহিত শর্মা, তাই তো? তাহলে রোহিত শর্মা ক্যাপ্টেন কতদিন, কত বছর পর্যন্ত থাকতে পারে? বলো, কত বছর পর্যন্ত থাকতে পারে রোহিত শর্মা, তুমি বলতে পারবে? সে যতদিন খেলার বয়স থাকবে বা যতদিন খেলবেন ততদিন পর্যন্ত থাকতে পারে। আবার হচ্ছে এটাও হতে পারে যে ওনাকে সরিয়ে দিয়ে অন্য কেউ যোগ্য ব্যক্তি এসে গেল, তখন হচ্ছে তাকে করা হলো। ব্যাস, তোমার উত্তর তোমার কাছেই আছে, পেয়ে গেছো আশা করি উত্তর, পেয়ে গেছো উত্তর তাহলে। হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার উত্তর বুঝে গেছো, ওই জন্য আমাকে বাবা কিচ্ছু বলতে হবে না। তাহলে যতদিন তার মনে হবে যে সে এই কাজটা করতে পারছে ততদিন থাকবে, আর যতদিন মনে হচ্ছে না এর জায়গায় অন্য কেউ ভালো কাজটা করতে পারবে, তাকে দিয়ে দেবে। তার জন্য সেটা 2 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, যদি এরকম ব্যাপার হয় 15 বছর তাও হতে পারে, কোনো অসুবিধা নেই। তার পপুলারিটির উপর ডিপেন্ড করছে, তার জাজমেন্টের উপর ডিপেন্ড করছে, তার মানে মানে অন্যান্য যারা বিচারক আছে তারা তাকে কতটা পাওয়ার দিয়ে রাখছে। জেনারেলি কি হয়, যদি এটা সবচেয়ে সিনিয়র থাকে, তো মানে যে সিনিয়র হয় তাকে দিয়ে দেয়। এবার যদি চন্দ্রচূড়ের জায়গায় এরকম অন্য কেউ পাওয়ারফুল ব্যক্তি চলে আসে, তাকে সরিয়ে তাকে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। বুঝলে তো? বোঝাতে পারলাম আশা করি। স্যার আর একটা কোশ্চেন। হুম 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 আচ্ছা স্যার, এই আগের দিনে একটা কোশ্চেন আলোচনা হচ্ছিল না WBCS এ, যে হচ্ছে হুম বঙ্গভঙ্গের পর মানে বাংলাকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে বলা হচ্ছিল যে পূর্ব বাংলা, আর একটা হচ্ছে আপনার অসম করা হয়েছিল। হুম হুম তো হুম। ওটা নেয়নি, ওটা পূর্ব বাংলা আর বাংলা করা হয়েছে। উত্তর ও পূর্ববঙ্গ আর বাংলা উত্তর নিয়েছে।
হ্যাঁ, ওটা নেয়নি, ওটা অসমটা নেয়নি। আমি তো মানে ওখানটাতে কিরকম একটা অবাক হয়ে গেলাম যে এটা নিল না। দেখো আরেকটা এবারে এবার কোশ্চেন আছে, ঠিক, যে হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে প্রথম হচ্ছে ভারতবর্ষের সীতাকল কবে তৈরি হয়, ওটা 1820 স্যার। আমি ওটা মানে শিওর, ওটা শিওর শট ছিল। তো আজকে দেখছি ওটা নিচ্ছে না, মানে আজকে যখন আমি মানে ম্যাচ করাচ্ছিলাম ওগুলো নিচ্ছে না। আর কি, দেখো ওই পিএসসি যা বলবে মেনে নিতে হবে আর কি, অ্যান্সার মেনে নিতে হবে আর কি, হলেও কি আর তারা তারা যদি বলে ওটাই হবে, সেটা আর কে কোথায় কি কেস করবে বলো তো। মানে এইগুলো হচ্ছে কয়েকটা শিওর শট ছিল, এরকম 5-6টা কোশ্চেন এরকম হয়েছে যে মানে শিওর শট গুলো নিল না। হুম। এটা আর কি, কিছু বলার নেই, কি করবে বলো, মানে এটা তো কারো কিছু করার নেই, বাট যে দেখো এর পেছনে কার কি তুমি বলবে, এর পেছনে আমি কি বলবো বলো তো। পিএসসির অ্যান্সার কি এবার পেডাগোগির উত্তরের মতো, যা উত্তর দেবে বাবু সেই উত্তর নিতে হবে আর কি, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা তাহলে এরপরে আলোচনা করব, এটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তাহলে এরপরের দিন আমরা জুডিশিয়াল সিস্টেমের উপরে এমসিকিউ ডিসকাস করব, আর তার সাথে সাথে আমরা হাইকোর্ট সম্পর্কে একটু ডিসকাস করে দেবো, আর হচ্ছে তোমার কিছু মানে হাইকোর্টটা একটু ডিসকাস করে দেবো, আর এমসিকিউ কিছু ডিসকাস করে দেবো। পরের দিন আমাদের মাথায় রাখবে আমরা কিন্তু নেক্সট দিন জুডিশিয়াল সিস্টেমের উপরে টোটাল এমসিকিউ ডিসকাস করব। ওকে, প্রত্যেকে একটু পড়ে রাখবে এটা সম্পর্কে। ওকে, এমসিকিউ আমাদের নেক্সট ডে হবে।